পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়ছেন অনেকে। সেনা মোতায়েন কমিশনের ইখতিয়ার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে আইন শৃঙ্খলার বাহিনী সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। ইলেকশন কমিশন যদি প্রয়োজন মনে করে যা যা করার করবেন, এখানে আমাদের কিছু করার নাই। ইসির সহযোগিতায় প্রহসনের নির্বাচনের প্রস্তুতি চলছে, অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আওয়ামী লীগের। সকল ধরনের কৌশল, ষড়যন্ত্র, পরিকল্পনা সবকিছুই করা হয়েছে এবং এটি বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। সকলে যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে সরকারের সকল প্রশাসন কাজ করে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১-এ গণহত্যার মূল হোতা ১৯৫ পাকিস্তানি সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় আনার চিন্তা ভাবনা। এই ট্রাইব্যুনালেই বিচার সম্ভব, জানালেও প্রসিকিউশন। ইসলাম কখনো হত্যাকাণ্ড সমর্থন করে না, আলেমদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময়। নাশকতাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। দিনাজপুরে কান্তজিও মন্দিরের রাসমেলায় ককটেল হামলার ঘটনায় ৬ সন্দেহভাজন হামলাকারী আটক, কাহারোল থানার ওসি প্রত্যাহার। এবং স্বাধীনতার ৪৪ বছরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবকাঠামোগত উন্নয়ন হলেও নিশ্চিত হয়নি টেকসই জ্বালানি নিরাপত্তা। ভবিষ্যৎ ঘাটতি নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। পৌরসভা নির্বাচন শুরু হয়েছে, মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে আগামীকাল পর্যন্ত। সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র চূড়ান্ত যাচাই বাছাই করছেন রিটার্নিং কর্মকর্তারা। এতে তথ্য গোপন সহ বিভিন্ন কারণে বাদ পড়ছেন কেউ কেউ। এদিকে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে রাজশাহীতে ১৩টি পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপজেলা রিটার্নিং অফিসে উপস্থিত ছিলেন। আমরা যাচাই বাছাইয়ের জন্য এসেছি, যাচাই বাছাইতে টিকেছি। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী আর কি, আর আগে পূর্বে আমি ছিলাম। মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ৪২টি সাধারণ কাউন্সিলরের মধ্যে ৬ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রোববার এ পৌরসভার মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া অপর ২ পৌরসভা কানাইঘাট ও জকিগঞ্জে রোববার কাউন্সিলর, মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে। আমার ডিগ্রি সার্টিফিকেটের জন্য বলছে যে অরিজিনাল কপি দেওয়ার জন্য, এই জন্য আমার নমিনেশন বাতিল করছে। আমি এটার জন্য চ্যালেঞ্জ করব এবং আপিল করব। ৬ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়েছে এবং ওনাদের আপিল করার সুযোগ আছে। জেলা প্রশাসক সিলেক্ট, উনি আপিল কর্তৃপক্ষ, ওনারা আগামীকাল থেকে পরবর্তী ৩ দিনের মধ্যে যে কোনো দিন আপিল করতে পারেন। মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টা থেকে কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭৩ জন কাউন্সিলরের মনোনয়নপত্র বাছাই করা হয়। আগামী রোববার এ পৌরসভার মেয়র ও মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এসেছেন এবং তারা খুবই সুন্দরভাবে আমাদের এই মনোনয়নপত্রটাকে তারা যাচাই করার কাজে সহযোগিতা করেছেন। কুড়িগ্রামে সকাল 10টা থেকে শুরু হয় পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আক্তার হোসেন। এছাড়া ময়মনসিংহ ও ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আসন্ন পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। দুপুরে ভোলার দক্ষিণ আইচা থানার নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলেও জানান মন্ত্রী। নির্বাচনের সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে না। সেখানে
ইন্ডিভিজুয়াল কেউর কোনো দায়িত্ব কিংবা কর্তব্য এখানে নেই। এখানে আইন শৃঙ্খলার বাহিনী সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। ইলেকশন কমিশনের মানে নির্দেশে ইলেকশন কমিশন যদি প্রয়োজন মনে করে যা যা করার করবেন, এখানে আমাদের কিছু করার নেই। ফেসবুকের কথা বলছেন, এটা আমরা যখনই মানে মনে করব যে এটা উইথড্র করা উচিত আমরা করে ফেলবো। তা আমরা মনে করছি যে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় পৌরসভা নির্বাচনের নামে প্রহসনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। আজকে যে নির্বাচন কমিশন যে নির্বাচনটা চালনা করবে সে তো তার নিরপেক্ষতা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন। তাকে বলা হচ্ছে যে এটা সরকারের একটা ক্যাডার বাহিনী বা তার একটা অঙ্গ সংগঠন। সকল ধরনের কৌশল, ষড়যন্ত্র, পরিকল্পনা সবকিছুই করা হয়েছে এবং এটি বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন এবং বর্তমান প্রশাসনের সহায়তায় একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে। আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে নির্বাচনটি সুষ্ঠু হয়। এই নির্বাচনে কারচুপি হবে জেনেও আমরা অংশগ্রহণ করেছি। প্রহসনের নির্বাচন নয়, আওয়ামী লীগ সরকার সব দলের অংশগ্রহণে পৌরসভা নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি সব ধরনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অহেতুক অভিযোগ তোলে। এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন। এই নির্বাচনে নাকি তাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এই ধরনের অভিযোগ করেছেন। এই নির্বাচন চলাকালীন অবস্থায় অহেতুক বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এরকম কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই। সরকার চায় যে নির্বাচনটা সকলের অংশগ্রহণের জন্য, সকলে যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে সরকারের সকল প্রশাসন কাজ করে যাবে। ভোটের ফলাফলে দেখা গেল তাদের প্রার্থী জয়লাভ করছে, তখন নির্বাচন সুষ্ঠু হয়, তখন কিন্তু আর বলেনি যে কারচুপি হয়েছে। কারণ তখন যদি বলে কারচুপি হয়েছে তাহলে সেটা অভিযোগটা তাদের ঘাড়ে যাবে। এই ধরনের মিথ্যাচার করা এদের পুরানো অভ্যাস। ৭১-এ গণহত্যার মূল হোতা হিসেবে চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পাকিস্তানের সাম্প্রতিক আচরণের পরিপ্রেক্ষিতে তাদের বিচারের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তুরিন আফরোজ। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন ১৯৫ জনের অনুপস্থিতিতে এই বিচার করে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া উচিত, অপরাধ করে পার পাওয়া যায় না। আফজাল হোসেনের রিপোর্ট। আন্তর্জাতিক আইন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ সহ সব অপরাধেই অভিযুক্ত ছিলেন মহান মুক্তিযুদ্ধে গণহত্যার মূল হোতা পাকিস্তানের ১৯৫ জন সেনা কর্মকর্তা। দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এই যুদ্ধাপরাধীদের তুলে দেওয়া হয় পাকিস্তানের হাতে। তবে শর্ত ছিল পাকিস্তান তাদের বিচার করবে। পাকিস্তান এই শর্ত তো মানেনি, বরং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর নেতাদের বিচার কার্যক্রমের শুরু থেকেই বিচারকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে গণহত্যার মূল পরিকল্পনাকারী ১৯৫ জনকে বিচারের মুখোমুখি করার। আন্তর্জাতিক চুক্তি যতক্ষণ না আমার দেশের আইন হিসেবে সংসদে পাশ হচ্ছে সেটি আমার আইন না। যে ত্রিপক্ষীয় চুক্তি করা হয়েছে সেই চুক্তিটি আমার জন্য কোনো বাধ্যবাধকতা তৈরি করে না। ১৯৫ জনের মধ্যে যারা জীবিত আছেন তাদের কারো যদি আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারি, তথ্য প্রমাণ জোগাড় করে সেগুলো আনতে পারি, তাহলে আমরা এটা ট্রাইব্যুনালে ফরওয়ার্ড করে ফর্মাল চার্জ এনে সেটির বিচার আমরা অবশ্যই করতে পারি। চুক্তি হলেও বাংলাদেশেই ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার সম্ভব বলে এরই মধ্যে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইনমন্ত্রীও একমত আদালতের এই মতামতের সাথে। ১৯৫ জন যে যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে ছেড়ে দেওয়াটায় বলা ছিল যে পাকিস্তান তাদের বিচার করবে, কিন্তু সে করে নাই। তা আমি বলবো যে এখনো তাদেরকে ইন অ্যাবসেন্সিয়া আমাদের ট্রাইব্যুনাল বিচার করা যাবে। আর মুক্তিযুদ্ধ গবেষক মফিদুল হক মনে করেন, চুক্তি অনুযায়ী ১৯৫ জনের বিচারের জন্য পাকিস্তানকে চাপ দেওয়ার পাশাপাশি তাদের বিচারে উদ্যোগ গ্রহণ করতে হবে বাংলাদেশকেই। বিশ্ব সমাজকে নিয়েও আমাদের এখন এই দাবিটা জোরে সোরে তুলতে হবে পাকিস্তানের কাছে এবং মানব সভ্যতার সামনে মেলে ধরতে হবে যে কি ঘটেছিল ৭১-এ এবং যারা এর জন্য দায়ী মেজর পারপিট্রেটরস তাদেরকে অব্যাহতি দেওয়া যেতে পারে না। এছাড়া ৭১-এ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতেও পাকিস্তানকে বিচারের সম্মুখীন করতে বাংলাদেশকে জোর কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ তাদের। নৈতিক অবস্থানটা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত পাকিস্তানি নাগরিকরাই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের ভাকুরতা এলাকায় একটি কলেজের ভবন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা যখন বিশ্বে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, ঠিক তখনই দেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, দেখবেন পাকিস্তানের নাগরিক ধরা পড়ছে জাল মুদ্রা নিয়ে বাংলাদেশে। জঙ্গি তৎপরতার সাথে পাকিস্তান, এই পাকিস্তানি নাগরিকরা যারা অবৈধভাবে এখানে আছে তারাও বিভিন্নভাবে তারা বাংলাদেশের যে জঙ্গি তৎপরতা করছে, অবৈধভাবে প্রবেশ যারা করছে পাকিস্তানি নাগরিক, বৈধভাবে যারা এখানে প্রবেশ করে দীর্ঘদিন পর্যন্ত যারা এখানে আছে তারা কিন্তু জঙ্গি তৎপরতার সাথে জড়িত। তাদেরকে চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। মাদ্রাসার জঙ্গি বানানোর কারখানা, এই কথা বললে ভুল হবে। আমাদের ইংরেজি পড়ুয়া ছেলেপেলেরাও অনেক সময় বিভ্রান্ত হয়। আপনার ছেলেপেলেরা কি করে, কোথায় যায়, কাদের সাথে মিশে, সেই দিকে আপনাদের প্রত্যেকের শিক্ষক, অভিভাবক প্রত্যেকের নজর রাখবেন। রাত 11টার সময় আরো থাকছে। রাজধানীর ডেমরায় ঝিল থেকে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার। দলীয় বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড, অভিযোগ পরিবারের। ইসলামের নামে যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে আলেম ওলামাদের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রকৃত ইসলামের ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরারও আহ্বান জানানো হয় আলেমদের প্রতি। সকালে পুলিশ সদর দপ্তরে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তারা। এ বিষয়ে রিপোর্ট করেছেন খান মোহাম্মদ রুমেল। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু হত্যাকাণ্ড ও নাশকতার পেছনে অভিযোগের তীর নিজেদের ইসলামী ভাবধারার বলে দাবি করা জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ইসলামে জঙ্গিবাদের অবস্থান, উগ্রবাদ রোধে ওলামা মাশায়েখদের করণীয় এবং পুলিশ ও আলেমদের মধ্যে সমন্বয়, তিনটি বিষয় সামনে রেখে আলেমদের সঙ্গে মতবিনিময়ে বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় পুলিশ প্রধান বলেন, হত্যা, হামলা, নাশকতা কখনোই ইসলাম সমর্থন করে না। যারা ইসলামের নামে অপরাধ করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে অনুরোধ করেন তিনি। গোপনে তারা হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যদি তোমাদের এরকম ইসলামের কোনো মতাদর্শ থাকে, তোমাদের প্রকাশ্যে মিটিং করে বলো, বোমা মারিয়া, গুলি করিয়া, মানুষ মারিয়া তোমরা জেহাদ কায়েম করবা। এটা তো বুঝে যায় যে তারা আসলে দুষ্কৃতিকারী। বক্তৃতা, বিবৃতি, ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামের প্রকৃত ব্যাখ্যা সাধারণের মাঝে তুলে ধরতে আলেমদের প্রতি আহ্বান জানান পুলিশের বিশেষ শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক। যারা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের কতিপয় লোককে বিভ্রান্ত করছে, জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে, তাদেরকে কিভাবে আপনারা নিষ্ক্রিয় করতে পারেন সেই ভূমিকাটা আপনারা খুব সুন্দর করে নিতে পারেন। আর নুরুল ইসলাম ফারুকী সহ ইসলামী ভাবধারার সকল ব্যক্তিদের হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। গোপীবাগে বছর 2 আড়াই আগে 6 জন খুন করে ফেলেছিল একই গোষ্ঠী, সেটিও কিন্তু আমরা তার প্রান্তে নুরুল ইসলাম ফারুকের সাহেবের খুনের সাথে যারা জড়িত সেই তথ্য কিন্তু এখন আমাদের কাছে রয়েছে। আমরা ইতিমধ্যে অনেক অগ্রগতি হয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আমরা খুব দ্রুতই ফারুকী সাহেবের এই খুনের কুলকিনারা আমরা করতে পারবো। মতবিনিময় সভায় আরো বলা হয়, ইসলামের প্রকৃত ব্যাখ্যা দেয়া হয় এমন সব ধরনের ওয়াজ মাহফিল ও বৈঠকে পুলিশ সব রকম নিরাপত্তা দেবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে ইমেইলে হত্যার হুমকি দিয়েছে মিশন জিহাদ নামে একটি সংগঠন। শনিবার তার ব্যক্তিগত ইমেইলে মিশন জিহাদের নায়েবে আমির নিজামুদ্দিনের নামে বার্তাটি পাঠানো হয় বলে জানান তিনি। ইমেইলে পাঠানো বার্তায় মুজাহিদুল ইসলাম সেলিমকে দেশে শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে শিগগিরই কাজ শুরু করার কথাও বলা হয়। এসব কাজ না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় ওই ইমেইলে। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুমকির নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সিপিবি। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বোর্ডের সভাপতি শেখ হাসিনা। বৈঠকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টি বোর্ডের সদস্যরা ট্রাস্টের কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। এ সময় ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রমের বিষয়েও তাকে অবহিত করা হয়। বৈঠকের শুরুতেই জাতিসংঘের দেয়া সর্বোচ্চ পুরস্কার গ্লোবাল অব দ্য আর্থ এবং টেকসই তথ্য প্রযুক্তি বিষয়ক আইসিটি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বোর্ডের সদস্যরা।
দিনাজপুরের কান্তজিউ মন্দিরের রাসমেলায় যাত্রা প্যান্ডেলে ককটেল হামলার ঘটনায় আহতরা এখন শঙ্কামুক্ত। এ ঘটনায় সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়েছে। জোরদার করা হয়েছে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যাহার করা হয়েছে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। দিনাজপুর প্রতিনিধি গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাত 12:30 যাত্রাপালার প্যান্ডেলে তখন চলছে ভোলানাথ অপেরার যাত্রাপালা। শত শত দর্শক যখন বাদ্যের ঝংকারে শিল্পীদের অভিনয়ে মশগুল, তখনই বিকট শব্দে 3টি বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই এলোমেলো হয়ে যায় পুরো মেলা প্রাঙ্গণ। তাৎক্ষণিকভাবে আহত 6 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। গান চলতেছে, এমন শব্দ হলো, শব্দ মানে যখন শব্দ হয়েছে মানে যেরকম ধোঁয়া অন্ধকার বাইরে হয়ে যায় না, খালি আমি শব্দতে আমি এমনিতে ভয় পাইছি, একবার কান টান সব তালে লেগেছে। এই যে এত বড় বোম বাস্টিং হবে, এত বড় ক্ষয়ক্ষতি হলো, এই ক্ষয়ক্ষতির জন্য সুষ্ঠু বিচার চাই এবং এটা কোনো মানুষ করেছে তাকে নিশ্চিত করে তাকে উপযুক্ত শাস্তি দেখ। মন্দির চত্বরে এবং মন্দির চত্বরের বাইরে একটা মেলা প্রাঙ্গণে এই জাতীয় ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা চাই। ঘটনা তদন্তে মেলা প্রাঙ্গণে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেখানকার নিরাপত্তা বাড়াতে মোতায়েন রয়েছে র্যাব ও ডিবি পুলিশের টহল দল। সেখানে আমরা তাৎক্ষণিকভাবে যাই এবং কর্ডন করে স্যার ওখানে কর্ডন করে আমরা সেখান থেকে আলামত মোবাইলের একটা ডিভাইস পাওয়া যায়। প্রতি বছরের অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় মাসব্যাপী রাসমেলা। এবছর 25 নভেম্বর শুরু হওয়া মেলাটি চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। সময় সংবাদ, দিনাজপুর। রাত 11টার সময় আরো থাকছে। সমবায়ের মাধ্যমে দিন বদলে গেছে ফরিদপুরের মধুখালী উপজেলার নারীদের। ঋণ সুবিধা পেলে পণ্য বাজারজাতকরণে আরো এগিয়ে যাবে তারা, আশাবাদ সংশ্লিষ্টদের। রাজধানীর ডেমরার তাঁতিপুকুর ঝিল থেকে এনামুল হক গিয়াস নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডেমরা সারুলিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতরাতে মোবাইল ফোনে একটি কল পাওয়ার পর বাসা থেকে বের হন এনামুল। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সকালে তাঁতিপুকুর ঝিলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের ছেলে জানান, জমি ও দলীয় কিছু বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে এনামুলের বিরোধ ছিল। এসব অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার SM তারেক রহমান। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। গত কয়েক বছরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন মাত্রার অবকাঠামোগত উন্নয়ন হলেও খুব একটা নিশ্চিত হচ্ছে না টেকসই জ্বালানি নিরাপত্তার বিষয়টি। যুদ্ধ পরবর্তী বাংলাদেশে গৃহস্থালী থেকে শিল্প উৎপাদন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই জ্বালানির প্রাপ্তি নিশ্চিত হলেও বিশেষজ্ঞদের আশঙ্কা প্রাথমিক জ্বালানির ভবিষ্যৎ ঘাটতি নিয়ে। তবে সরকারের নীতি নির্ধারণী মহল বলছে, সংকট নয়, উন্নয়ন আর সক্ষমতার কথা মাথায় রেখেই এগোচ্ছেন তারা। স্বাধীনতার 44 বছরে দেশের জ্বালানি খাত নিয়ে দেবাশিস রায়ের রিপোর্ট। 1975-এর 9 আগস্ট বিদেশি কোম্পানি শেল অয়েলের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিনেছিলেন 5টি গ্যাস ক্ষেত্র। সেই থেকেই জ্বালানি নিরাপত্তার ভিত রচিত হয় আজকের বাংলাদেশের। তারপরের পথচলায় চড়াই উতরাই পেরিয়ে জ্বালানি খাতে গড়ে ওঠে নিত্য নতুন অবকাঠামো। প্রাকৃতিক গ্যাসকে মূল প্রাথমিক জ্বালানি ধরে বিস্তার ঘটে শিল্পসহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, বর্তমানে 74% মানুষের চাহিদা মেটাচ্ছে 100টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। উৎপাদন ক্ষমতা পৌঁছেছে 11,000-এর ঘরে। অন্যদিকে পেট্রোবাংলার তথ্য মতে মোট 26টি গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে থাকা 20টি গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক উৎপাদন হয় 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস। আবিষ্কৃত গ্যাসের মোট মজুদ 27 ট্রিলিয়ন ঘনফুট ধরে এরই মধ্যে ব্যবহৃত হয়েছে 13 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। তবে জ্বালানি খাতকে এগিয়ে নিতে কয়লা নিয়ে কোনো সুখবর নেই এখনো। সরকারি পরিকল্পনা, ভবিষ্যৎ জ্বালানি মিটবে আমদানি করা কয়লা দিয়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সক্ষমতায় পৌঁছাতে প্রয়োজন প্রাথমিক জ্বালানির নিজস্ব উৎপাদন। অনেক দূর থেকে ভালো কোয়ালিটির কয়লা আমদানি করলে খরচও বেশি পড়বে, নিশ্চয়তাও থাকবে না। আমাদের পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি 2030 সালে এটা 8%-এর নিচে নেমে যাবে আমাদের নিজস্ব জ্বালানি সরবরাহ। আমাদের নিজস্ব কয়লা ব্যবহার করতেই হবে। তাদের মতে, স্পর্শকাতর এই খাতটির উন্নয়নে স্বচ্ছতা ও সুশাসনের পাশাপাশি প্রয়োজন দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত।
পলিসিগতভাবে আমি বলবো যে দীর্ঘদিনের চিত্রটা দেখতে আমাদের রাজনীতিবিদরা এবং এই সেক্টরে যারা লিড করেছে তারা ব্যর্থ হয়েছে। গভর্নমেন্ট একটা আইন করেছে যেটাকে বলা হয় ইনডেমনিটি আইন। তখন অবশ্য গভর্নমেন্ট বলেছিল যে এই আইনটা সাময়িক। সুশাসনের সমস্যাটা অনেক দূর আমরা এগিয়েছি, কিন্তু এই আইনটার কারণে এই ব্যাপারে আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে। তবে জ্বালানি খাতের অন্যতম পরিকল্পনাকারী প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, আমদানি নির্ভরতায় ঝুঁকি এড়াতে পারবে বাংলাদেশ। কয়লার সিলেন যেটা সে অস্ট্রেলিয়া থেকে আসুক, সাউথ আফ্রিকা থেকে আসুক, ইন্দোনেশিয়া থেকে আসুক, এই সিলেনগুলা ওরকম কোনো বিপজ্জনক সিলেন না। একদিকে এটা সাপ্লাই, আজকে আমার ব্যালেন্স, অন্য প্রোডাক্ট আছে, রিনিউয়েবল এনার্জি আছে, এই ব্যালেন্স করে এর মধ্যে তো পৃথিবী মানুষের সভ্যতার অগ্রযাত্রা হবে। স্বাধীনতার 4 দশক পেরিয়ে এসে জ্বালানি বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন, টেকসই জ্বালানি নিরাপত্তা অর্জনে বৈশ্বিক জ্বালানির সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই নীতি নির্ধারকদের এগোতে হবে স্বচ্ছতা, সততা ও দেশপ্রেমকে সাথী করেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সমবায়ের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন অনেকেই। কেউ কেউ সফল হয়েছেন আর কেউ বা হয়েছেন ব্যর্থ। তবে এক্ষেত্রে পিছিয়ে নেই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নারীরা। কোনো ধরনের ঋণ সুবিধা ছাড়াই এই উদ্যোগে সফলতার দৃষ্টান্ত রেখেছেন তারা। এতে সার্বিক সহযোগিতা করেছে জেলা সমবায় অফিস। সমবায় কর্মকর্তারা জানান, এই প্রকল্প বাস্তবায়নে অন্যতম ভূমিকা রেখেছে জাইকার কাইজেন প্রকল্প। ফরিদপুর ঘুরে এসে নুরুল আলম নয়নের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। গৃহ ব্যবস্থাপনার কাজ শুরুর আগে ভোরের আলো ফুটতেই গৃহিণীদের হাতে দেখা গেল নানা রঙের সুতো। মনের মাধুরী মিশিয়ে আঁকা নকশায় চলছে সুই সুতোর বুনন। বলছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের মহিলা সমবায় সমিতির উদ্যমী নারীদের কথা। জাইকার কারিগরি সহযোগিতায় বিপিএটিসি আইপিএস টিকিউএম প্রকল্পের আওতায় কাইজেন ভাবনা থেকে উপজেলা সরকারি কর্মকর্তারা এই সমিতি গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করেছেন, যার ফলে অধিকাংশ নারী অবসর সময়ে পেয়েছেন বাড়তি আয়ের সুযোগ। সমবায়ের পরের থেকে এই মেশিং এর কাজ, হাতের কাজটা যেগুলো একটু বেশি করে, অনেক জায়গায় অর্ডারও নিই। সমিতির থেকে আরো আগ্রহ দিছে, এখন আমি মনে করেন পুরোটাই আগ্রহ। কাগজ দিয়ে ফুল করতে পারি, মাটি দিয়ে অনেক কিছু বানাইতে পারি আমি। তারা শিখাইছে বলে আরো স্বাবলম্বী হয়েছি। তারা তো খোঁজ খবর নেয় আমরা কিভাবে কাজ করতেছি। উপজেলার এই কর্মকর্তা জানান, সমিতির নারীদের হাতে তৈরি হস্তশিল্পের এসব উপকরণ রাজধানী সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবার জন্য সব ধরনের সহায়তা করেন তারা। নকশিকাঁথা, কুশন, ওয়ালম্যাট কাইজেন 3 মোতাবেক সকল মহিলার সদস্যরা নিজের হাতে তৈরি করেছে। উপজেলা সমবায় কর্মকর্তা জানান, এই প্রকল্প বাস্তবায়নে জাপানি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ হিসেবে কাইজেনের ভূমিকা অন্যতম। ইতিমধ্যে আমরা আমাদের 9টি উপজেলায় 9টি উৎপাদনমুখী সমিতি তৈরি করেছি কাইজেনের আওতায়। তারা যে কাজ ভালো জানে, আমাদের এখানে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ নেওয়ার পরে তারা এখন সে সমস্ত জিনিস তৈরি করতেছে। এখন পর্যন্ত কেউ তাদেরকে আর্থিক সহায়তা বা লোন দিয়ে বা অন্য কোনো সহায়তা তাদেরকে করে না। মধুখালী উপজেলার এই উদ্যমী নারীরা ভাগ্য পরিবর্তন এবং বাড়তি আয়ের সংসারের সচ্ছলতা বাড়াতে দিন বা রাতকে আলাদা করেননি। তাদের মতে সরকারি এই উদ্যোগ অব্যাহত থাকলে সমবেত পরিশ্রমে তারা তাদের আরও সামনে এগিয়ে নিতে পারবেন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, মধুখালী, ফরিদপুর। বর্তমানে সৃষ্টিশীল তরুণরা চলচ্চিত্র নির্মাণের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন নাট্যজনেরা। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষার প্রসারে চলচ্চিত্র সংসদের ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে প্রতি 5 জনের মধ্যে 1 জন তরুণ চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখছেন। এই শিল্পের প্রসারে চলচ্চিত্র সংসদগুলোকে তরুণদের এই স্বপ্নের সারথি হওয়ার পরামর্শ দেন তারা। সন্ত্রাসী গোষ্ঠী আইএস ও আল কায়েদার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক বাংলাদেশি সহ 5 জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। শনিবার এক বিবৃতিতে খবর নিশ্চিত করেন দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর। বিবৃতিতে বলা হয়, গেল 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। গ্রেফতার হওয়া অপরজনের জাতীয়তা সম্পর্কে কিছু জানানো হয়নি। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, রুশ নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে আইএসের 10 সদস্য থাইল্যান্ডে প্রবেশ করেছে এমন খবরে শুক্রবার মালয়েশিয়া জুড়ে সতর্কতা জারি করা হয়।
এর একদিন পরই আইএস ও আল কায়েদা সন্দেহভাজনদের গ্রেফতারের খবর প্রকাশ করা হলো। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের খবর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শেষ বলে হারতে হলো বাংলাদেশকে। 2 উইকেটে জয় তুলে নিয়ে বাছাই পর্বের শিরোপা জিতল আয়ারল্যান্ড। ফাইনালে ব্যাংককের থের থাই ক্রিকেট মাঠে টস জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ডকে 106 রানে টার্গেট দেয় জাহানারা আলমের দল। জবাবে ম্যাচের শেষ বলে 2 উইকেটে জয় পায় আইরিশরা। সেমিফাইনাল জিতেই আগামী বছরের টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল দু দলই। তবে জাহানারা আলমের দলের লক্ষ্য ছিল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। আর টি-20 ফরম্যাটে কখনো আয়ারল্যান্ডের বিপক্ষে না হারা বাংলাদেশ এদিনও শুরুটা ভালোই করে। ওপেনিংয়ে 21 রান যোগ করেন শারমিন ও নিগার। শারমিন 9 রানে আউট হওয়ার পরপরই 0 রানে ফিরে যান লতা মণ্ডল। শুরুতে বাংলাদেশের রান তোলার গতি অনেকটা মন্থর হলেও রুমানা ও নিগার সুলতানা তৃতীয় উইকেটে যোগ করেন 74 রান। নিগার 41 রানে আউট হন। তবে রুমানার অপরাজিত 38 রানে আইরিশ নারীদের 106 রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ওপেনিংয়ে 24 রান যোগ করেন শিলিংটন ও জয়সি। তবে রুমানা নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর বড় জুটি করতে ব্যর্থ হয় আইরিশ নারীরা। কিন্তু আয়ারল্যান্ডের ডেলানি 26 রানে অপরাজিত থেকে ম্যাচের শেষ ওভারে দলকে জয় এনে দেন। রাত 11টার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়ছেন অনেকে। সেনা মোতায়েন কমিশনের ইখতিয়ার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসির সহযোগিতায় প্রহসনের নির্বাচনের প্রস্তুতি চলছে, অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আওয়ামী লীগের। ৭১ গণহত্যার মূল হোতা 195 পাকিস্তানি কর্মকর্তাকে বিচারের আওতায় আনার চিন্তা ভাবনা। এই ট্রাইব্যুনালেই বিচার সম্ভব জানালো প্রসিকিউশন। ইসলাম কখনো হত্যাকাণ্ড সমর্থন করে না। আলেমদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময়। নাশকতাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। এবং দিনাজপুরে কান্তজিউ মন্দিরে রাসমেলায় ককটেল হামলার ঘটনায় 6 সন্দেহভাজন হামলাকারী আটক। কাহারোল থানার ওসি প্রত্যাহার। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।